সোসাইটি ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপের পক্ষ থেকে পড়ছি প্রগতি বঙ্গ। সহায়ক পাঠ কোনি মতি নন্দী, বাংলা প্রথম ভাষা, দশম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। প্রথম সংস্করণ ডিসেম্বর 2015। প্রথম সংস্করণের ভূমিকা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি মাধ্যমিক স্তরে 2015 সালের নতুন শিক্ষাবর্ষে বলবৎ করতে আমরা সচেষ্ট হয়েছি। সেই সূত্রে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের সহায়ক পাঠ্য পুস্তক হিসেবে 2016 শিক্ষাবর্ষ থেকে গৃহীত হবে মতি নন্দীর কোনি উপন্যাসটি। অভিনব এই উদ্যোগ গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জিকে কৃতজ্ঞতা জানাই। শিল্পী সুব্রত মাঝি বইটির আকর্ষণীয় প্রচ্ছদ এবং অলঙ্করণ করেছেন, তাকে ধন্যবাদ জানাই। রূপায়ণের ক্ষেত্রে বিশেষজ্ঞ কমিটির সক্রিয়তা উল্লেখযোগ্য, তাদের ধন্যবাদ। আশা করা যায় কোনি উপন্যাসটির শিক্ষার্থীদের সমাদর পাবে। বইটি উৎকর্ষ বৃদ্ধির জন্য শিক্ষাপ্রেমী মানুষের মতামত আমরা সাদরে গ্রহণ করব। ইতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রশাসক, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, ডিসেম্বর 2015, 77/2, পার্ক স্ট্রিট, কলকাতা 16। মতি নন্দী 1931 থেকে 2010। আধুনিক বাংলা কথা সাহিত্যের খ্যাতনামা লেখক, জন্ম 1931 সালে উত্তর কলকাতায়। খেলাধুলোর সঙ্গে শৈশব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মনীন্দ্রচন্দ্র কলেজে বাংলা সাম্মানিকের ছাত্র ছিলেন। 1957 সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয়। 1958 সালে শারদীয় পরিচয় পত্রিকায় প্রকাশিত তার গল্প বেহুলার ভেলা পাঠক মহলে সাড়া ফেলেছিল। পরবর্তীকালে বড়দের জন্য এবং শিশু কিশোরদের জন্য সমান দক্ষতায় গল্প উপন্যাস লিখেছেন। বাংলা ক্রীড়া সাহিত্য তার হাতেই প্রাণ পেয়েছে। নিজস্ব ভাষা ভঙ্গি, তীব্র বিদ্রুপ এবং আর অবিস্মরণীয় শিল্প দৃষ্টি তার রচনার প্রধান বৈশিষ্ট্য। শিশু কিশোরদের জন্য বহু জনপ্রিয় গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে স্ট্রাইকার, স্টপার, কোনি, ননিদা, নট আউট, অপরাজিত, আনন্দ, কলাবতী, শিবা প্রভৃতি সাহিত্যের চিরস্থায়ী আসন লাভ করেছে। 1974 সালের আনন্দ পুরস্কার, 1991 সালের সাদা খাম উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার 2000। তার মতো সব্যসাচী লেখকের জুড়ি বিশ্ব সাহিত্যে মেলা ভার। মতি নন্দী সূচনা কথা। মতি নন্দীর কোনি নিম্ন মধ্যবিত্ত মেয়ের কাহিনী। এতে আছে একটি মেয়ের নিরলস অধ্যাবসায় এবং সমস্যার সাথে মোকাবিলা করে নিজের উত্তরণ লড়াই করে জিতে যাওয়া পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই বইটিকে দশম শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন। শুনে আমি খুবই আনন্দিত। আমি এবং আমার পরিবারের সকলের কাছেই এটি খুশির বার্তা নিয়ে এসেছে। ধন্যবাদ আনতে মতি নন্দী, 10 জুলাই 2015। পৃষ্ঠা 1-1। আজ বারণী। গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। ঘাটে থই থই ভিড়, বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম, কেউ বা দূরেই ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করছে, আছে আম সংগ্রহের জন্য। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে, আর আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে 2-3 জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারোর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং
তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায়, ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামনদের কাছে, যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারে ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার এবং সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তেল ছিটিয়ে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্ণুচরণ ধরো দলাই মলাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে বিষ্ণুধর ব্র্যাকেটে পাড়ায় বেশটাদা ব্র্যাকেট ক্লোজ আইয়ে পাশ অত্যন্ত বনেদি বংশের খানসাতের বাড়ি এবং বড়জোর ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি 3.5 মণ একটি দেহের মালিক। পুরাই সমবয়সী 40 বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্ণুধরের বিরক্তির কারণ 15 দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা, তার দিকে পিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্ণু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন থেকে। এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে। বিষ্ণু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে, কিন্তু বিষ্ণু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরো লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায়, মাথার কদম ছাট চুল সেই রঙের। বয়সটা 50-এর এধারে বা ওধারে, বছর 5-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। পৃষ্ঠা 2। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না। সেই সব ব্যাপারগুলো ব্লোটচের মতো পুড়িয়ে দিয়ে ভেতরে সেধিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্ণুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগলো পিস্টনের মতো। 12 এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশওয়ালা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্ণুর পিঠের জোড়া তালুর কোদাল চালালো। এরপর বিষ্ণু চিত হবার চেষ্টা করলো, পারছিল না। মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্ণু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরা ছাড়ো। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্ণুর সারা শরীরে চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগলো। পৃষ্ঠা 3। তবলা বাজা। মালিশওয়ালা 10 আঙুল দিয়ে বিষ্ণুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয় এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্ণু তখন খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। মালিশওয়ালা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্ণুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠতেই বিষ্ণু শুনল খুক খুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্ণু বলল, এতে হাসির কি আছে? সেকেন্ড 20 পরে বিষ্ণু জবাব শুনল, মেসেজ হচ্ছে না, সঙ্গীত চর্চা হচ্ছে। যাই হোক না, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার
ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন। চান করতে এসেছেন, করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হার্টটা বোধ হয় আর বেশি দিন এই গন্ধ মাধন টানতে পারবে না। কি বললেন? বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ের ভার দিয়ে মাথাটা তুলল, তারপর দুহাত মেঝের চাপ দিয়ে উঠে বসল। লোকটি কাঁচুমাচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগলো। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভেতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনো ক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথাই বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকে তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলে মানুষের মতো পিটপিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাঁটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো। অনেকে তাকালো, অনেকে ভাবলো পাগল। বিষ্ণু হতভম্ব হয়ে লোকটি জগ করা দেখতে লাগলো। চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটা হঠাৎ বিষ্ণুর দিকে ছুটে এলো। বিষ্ণু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পৃষ্ঠা 4। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্ণুধর বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো। তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডাইনে এবং বামে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করলো। বিষ্ণু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন? রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্ণুধর কথা না বলে শুধু ঘোঁত ধরনের একটা শব্দ করল। খিদে মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করে এই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠা নামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। হাত দুটো নামিয়ে বিষ্ণু তখন খানিকটা দিশেহারার মতোই লোকটির কাণ্ড দেখছিল। ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলা বদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্কি চালে বিষ্ণুধর ঘোষণা করলো এবং গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত। লোকটি 2 পা এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? আগে রোজ 8 কিলো ক্ষীর খেতাম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের, রাতে রুটি 12 খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না। বাড়িতে রাধা গোবিন্দ বিগ্রহ আছে, আর সপ্তাহে 1 দিন মেসেজ করাই এখানে এসে। আমার অত নোলা নেই, বুঝলেন? সংযম কেচ্ছা সাধন আমি পারি। হাটের ব্যামো ফ্যামো আমার হবে না, বংশের কারো হয়নি। বাজি ফেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে ওম বলে। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। শ্বশুরি লাগে। বিষ্ণু হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউ ওই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটুনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান কে করলো? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্ণু 1 পা পিছিয়ে বলল, না, শ্বশুরি লাগে। কে অপমান করলো? পৃষ্ঠা 5। কেন আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরেজি হিপো, তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে।
বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্ত স্বর। আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেঁকালো। হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম? লোকটা তার ডান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান্ত। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা উপর শিরা, গাঁট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্ণু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্ণু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্ণু এবার সর্বশক্তি প্রয়োগ করলো। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্ণুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না। বিষ্ণু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটিনি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্ণু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগলো। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকে শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্ণুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। পৃষ্ঠা 6-2। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। 3 জন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্য। কোমর জলে দাঁড়িয়ে 2-3টে বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সামনে ওরা যাচ্ছে, মাথা 3টে দুধারে নাড়াতে কোনোই না ভেঙে সোজা হাত বৈঠার মতো চালিয়ে ওরা আমটাকে তাড়া করেছে। হঠাৎ ওদের একজন একটু করে এগিয়ে যেতে শুরু করলো, অন্য 2 জনকে পেছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি। পিছিয়ে পড়া 2 জনই গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুটছে কিন্তু এগোলো না। বার 2 তার মাথাটা জলে ডুবলো। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পেছন থেকে একজন ওকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। পা টেনে ধরেছিল, বিষ্ণুধর বলল। লোকটি হেসে চশমাটা খুলে ঝোলায় রাখল। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে। একজনের সঙ্গে 2 জনের কাদা ছিটকচ্ছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে সরে গেল। 2-3টে ছেলে ওদের চারপাশে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে। ঠিক হ্যায়, চালা, আরো জোরে। পা থেকে মাথা চুল কাদায় লেপা, কঞ্চির মতো সরু চেহারাটা, তার লম্বা হাত দুটো এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য 2 জন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে। ফাইট, চালিয়ে যা বক্সিং। 2 জনের একজন পেছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর। পড়ে গেল 2 জনেই। এই ভাদু, চুল টানবি না কনির, তাহলে কিন্তু আমরা আর চুপ করে থাকবো না। কনির পিঠের ওপর বসা ভাদু চুল ছেড়ে দিয়ে 2 হাতে কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেবার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুড়ল, কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করলো। তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে এসে কামড়ে ধরলো 2টো আঙুল। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠলো। সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর ওপর ঝাঁপিয়ে পড়লো। খুবলে নেবো তোর চোখ, বার করাম, আমাকে চোবানো।
মুতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নেব। পৃষ্ঠা 7। 2 হাতে 10টা আঙুল ঈগলের নখের মতো মেকিয়ে চিত হয়ে পড়া ভাদুর চোখের সামনে কনি এগিয়ে আনতেই দুটো ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে চন্ডু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো। আমাকে চোবানো? কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁতে হিংস্রভাবে বেরিয়ে রয়েছে। হিলহিলে লম্বা দেহটা সামনের পেছনে দুলছে কেউটের ফনার মতো। এই ভাদু ও আম কনির, এই ভাদু ও আম কনির, বার করে দে, নয়তো সত্যিই চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল, শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে। দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো। কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। লুফে নিয়েই কনি কামড় বসালো এবং সঙ্গে সঙ্গে বিকৃত মুখে বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়? আমটা জলে ছুঁড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাত দুটো ধরে সে ভুরু কুঁচকে আঙুলটা তুলে দেখলো। ভাগ, কিছুই হয়নি। নাম নাম, জলে নাম। যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস। আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো? কয়েকটু ডুব দিয়ে লোকটি কোমর জলে দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে। কানে এলো পাশে এক বৃদ্ধের আপন মনের গজগজানি। জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে। হাঘরে হাভাতের দল, মা গঙ্গাকে উৎসুগ্য করা আমি রাস্তায় বসে বেচবে। জুটেছে আবার এই মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মদ্দানিটাকে কে আবার দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্য দিকে তাকালো। চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো ভাদুর হাত ধরে কনি টানাটানি করছে। কাদা মাখা কনির মধ্যে দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে যেন। ঘাড় পর্যন্ত ছাঁটা কাদা মাখা চুল মাথায় বসে। প্যান্টে গোঁজা গেঞ্জি, শরীরের সঙ্গে লেপ্টে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে। দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত। লোকটি ঠাউর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল। বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো, সেটা কি ব্যাপার? সোজা ব্যাপার। লোহা চিবিয়ে খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, পা জোড়া অমনি পৌঁছে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে। এইসব আর কি। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির ওপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো। ভিজে গামছাটা নিংড়িয়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ। তার মধ্যে কনিকে চিনে নেওয়া সম্ভব হলো না। পৃষ্ঠা 8। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি এবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো। চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল, কোনি কোনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটা পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। মিনিট 15 পর সরু গলির মধ্যে একতলা টালির চালের একটা বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজায় পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চাল কুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পেছনে 2টি ঘর। একতলা বাড়ির চারদিকে উঁচু বাড়িগুলো মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য 2-1 প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বিড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবে তা প্রত্যাখ্যান করে। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে
লোকটিকে স্নান করার জন্য প্রায় রাস্তা টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তার ভিজে প্যান্টটা মেলেছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা মেয়েটি, হৃষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে। ভেলো, চটপট একটু চা বানা দেখি, বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কি জন্য এসেছিস বল। পৃষ্ঠা 9। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেবে শুধু ইয়ার্কি ফাজলামো করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমন দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতীশ সিংহি কি বলল অমনি তাই নিয়ে কাউন্সিলের মিটিং ডাকা হলো। সেই জন্য তো নয়, আসলে হরিচরণ দা আর তার গ্রুপটা রাগ আছে তোমার ওপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ আনিয়েছে। আমি তো জানি হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেছিল গত বছর। আমি বলেছিলাম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া আর ট্রেনিং দিয়ে তৈরি করা যায় না রে। তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা জাগিয়ে তুলতে হবে। তাকে মোটিভেট করতে হবে। এই সব তার দ্বারা সম্ভব নয়। তাই শুধু চেঁচামেচি গালাগালি করতে খাটাতে চাস? চিফ ট্রেনার হওয়া তোর কম্য নয়। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যেসটা ছাড়ো। এক কথায়, যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণ দাকে অত কথা বলার কি দরকার ছিল? যাকগে, আজ তুমি মিটিংয়ে যেও না। ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। পরে করবে। এই বলে ক্ষিতীশ তার পায়ের মাথা ঘষার ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকোতে দিতে লাগলো। চোখ বুজে বিশু ঘর 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 শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতীশ ঘরের দিকে যেতে যেতে অস্পষ্টে বলল, তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ, অতি ছোট্টখাট্ট, গৌরবর্ণা এবং গম্ভীর। পায়ে চটি, হাতে ছাতা, দুজনের দিকে তাকিয়ে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখেই ব্যস্ত হয়ে বলল, নানা বৌদি, ইস, বড্ড দেরি হয়ে গেল। বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতীশকে, না গেলেই ভালো মানে? আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলেছে সেখানে আমাকে নাকি কেউ কেউ অপমান করবে যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়। তাহলে তো ভালোই হয়। ক্লাব করে তো কোনো দিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কেনা দোকান দেখতে হয়। নেহাত ছেলেপুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়ায় তাহলে আমি বেঁচে যাই। লীলাবতী রান্নাঘরে ঢুকলো। ক্ষিতীশ বিষণ্ণ চোখে দালানের বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতেই লাগলো। এই সময় খুশির ঘর থেকে বেরিয়ে এলো। ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেজটি উঁচিয়ে রান্নাঘরের দিকে গেল। ক্ষিতীশের দিকে একবার আট চোখে তাকিয়ে, কই এসো। রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সেদ্ধ। এটা খরচ, সময় এবং শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্য বাঙালিরা শরীরে তাগদ পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্য প্রাণ যথাসম্ভব অটুট থাকে। সিদ্ধ করে খেলে এবং সর্বাধিক প্রোটিন এবং ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। পৃষ্ঠা 10। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে। তুমুল ঝগড়া এবং 3 দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি।
ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়াড়ের মতো অটল থাকে। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে এবং লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যজ্ঞী বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়। ডাক্তার রায় বলতেন বিয়ে বাড়ির একটা নেমন্তন্ন খাওয়া মানে এক বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করল। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন? কি দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করল, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটি। নাম প্রজাপতি। আগে নাম ছিল সিনহা টেলারিং। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করত, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো। দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখনই লীলাবতী হস্তক্ষেপ করে। দোকানের দায়িত্ব নেয়। টেলারিং ডিপ্লোমা পাওয়া 2টি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই এবং 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। আগে 3 দিনের ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলি অর্ধেকই ফিরিয়ে এনেছে। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানে মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে। আমাদেরই এক খদ্দেরের বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলাম কথা বলতে। লীলাবতী এঁটো থালাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতীর খাওয়ায় আনহাইজেনিক। এইসব কুসংস্কারে বাঙালি যাত্রা গোল্লায় গেল, এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল। কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা বাড়ালে তাকে গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না। শোবার ঘরের দেয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্র অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোলান্ডার এবং ভিক্টরি স্ট্যান্ডে 2 হাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো। এছাড়া আছে সাধারণত যা থাকে খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তাপোষ এবং তার নিচে ট্রেনিং এর জন্য রবারের তৈরি স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্যও নেই। তক্তাপোষে শুয়ে চোখ বুজে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল। শিষ্য কোথায়? ঘুম আসার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা 2 হাত বৈঠার মতো গঙ্গার জলে উঠছে আর পড়ছে। মিলিয়ে গিয়ে নতুন আরেকটি ছবি সে দেখল। ফনা তোলা কেউটের মতো হিলহিলে কাদায় ল্যাপা সরু একটা দেহ, লম্বা লম্বা হাত এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। ফাইট কোনি ফাইট। ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণে অস্পষ্ট উচ্চারণ করল কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 11-3। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল, সেটা ঘিরে 7 জন বসে। তার মধ্যে একটি চেয়ার খালি। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং MLA বিনোদ ভর
ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরো আছে? একটাই এজেন্ডা না আরো আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যথাসম্ভব লম্বা করে চশমার নিচে অংশের প্লাস পাওয়ারের মধ্যে দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো। মেন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। কোরাম হয়েছে তো? হ্যাঁ, সবাই হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, যোগু চা সন্দেশ দিতে বলো। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছে মাত্র তখনই দরজাটা খুলে গেল। ক্ষিতি সিংহ ঘরের প্রতিটি লোকের মুখের ওপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটার বসার আগে সবাইকে নমস্কার জানালো। যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো। মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল, একটু পরে আনবি, আমার দেরি হয়ে গেল। ক্ষিতীশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো। না না, মিনিট চারেক মাত্র দেরি হয়েছে। বিনোদভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল, আমার কিন্তু একটু তাড়া আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এক্ষুনি শুরু করছি। বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই, শুধু সুইমারদের চিঠিটা ছাড়া, আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ আছে। সবাই ক্ষিতীশের দিকে তাকালো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। সবাই পরস্পরের মুখের দিকে তাকালো। বিনোদভর বলল, ধীরেনবাবু, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন। ধীরেন ঘোষ বিব্রতভাবে হরিচরণ মিত্রের দিকে তাকালো। হরিচরণ নড়ে চড়ে বসল। খিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের, যারা 7 বছর 8 বছর আমাদের ক্লাবের হয়ে বিভিন্ন কম্পিটিশনে নামছে, মেডেল আনছে, মানে আমাদের মুখোজ্জ্বল করছে। বাজে কথা, ক্ষিতীশ গম্ভীর স্বরে বলল। মেডেল হয়তো আনে, কিন্তু মুখোজ্জ্বল করার মতো কিছুই করেনি। শ্যামল 4 বছর আগে 1 মিনিট 4 সেকেন্ড 100 মিটার ফ্রিস্টাইলে টানতো, এখনো তাই টানে। এটা কি মুখোজ্জ্বল করার মতো ব্যাপার? পৃষ্ঠা 12। হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ। এদের নিয়েই ক্লাব টিকে আছে, এগিয়ে চলেছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল। এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশুনো করবে না, ট্রেনিং করবে না, একে উচ্ছলতা বলে মানতে হবে। এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো। 3-4টে মাথা নড়ে উঠলো একসঙ্গে সমর্থন জানিয়ে। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরো লেন্সের ওধারে। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম এবং আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমে তুলনা করে অপমান করেছেন। গোবিন্দ এখনো ব্রেস্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে। লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল, তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবে। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন 10 আসতে পারেনি। তার বাড়িতে গিয়ে খিদ্দা সুহাসের বাবাকে যা তা কথা বলে এসেছেন। অমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় গেছে শুধুই খিদ্দার জন্য। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন। পুরুষদের মতো ওদেরও বারবেল নিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ার আপনারা দেখেছেন ওই দুটোই মেয়ের জন্য স্টেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। পৃষ্ঠা 13। হরিচরণ থামলো। ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি। দেখলো মুচকি মুচকি হাসছে, তাইতে সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক এবং বধূ চাটুর্যের মুখের দিকে তাকালো। নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঝুঁকিয়ে গলা খাঁকারি দিয়ে বধূ চ্যাটার্জি সিধে হয়ে বসল। প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যেভাবে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুজে সেটা করতে পারে। কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস করে নিতে পারে কি? বধূ চ্যাটার্জির নাটকীয়তার সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বার করলো। নাক মুছলো গভীর মনোযোগে। রুমাল পকেটে রাখলো। ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না। ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? সে কি? প্রেসিডেন্ট বিনোদধর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বলতে
বধূ নিশ্চয়ই মেন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইল কম্পিটিশন পর পর 3 বার জিতেছে। আপনি অলিম্পিকে গেছিলেন? বিনোদ ভরের বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল। কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটারে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওয়াটার পোলো টিমেও ছিলাম। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। হরিচরণ দ্রুত সকলের মুখের ওপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বললেন, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বলল, আই এম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন। জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশেই ছিলে, তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্রাচুলেট করে বললুম, ইন্ডিয়াতে যে টাইম করে এসেছি সেটা যদি আজ করতে পারতাম তাহলে। হরিচরণ থেমে গেল। খুক খুক একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বললেন, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড না সিলভার, তাহলে কোনটা হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি। তুমি হঠাৎ গায়ে পড়ে টিপ্পনি কাটছো কেন? জেলাসি? পৃষ্ঠা 14। নস্যের কৌটোয় চাঁটা দিয়ে বধূ মন্তব্য করল, ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক সাহা এতক্ষণে মুখ খুলল। বারবার দেখেছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। জেলাসি হোক ফেলাসি হোক, আমাকে 5 জনের সামনে বিদ্রুপ করে তুমি কি আনন্দ পাও খেদ্দা বলো তো? ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো। কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে? ধীরেন ঘোষ তাড়াতাড়ি বুকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এইসবই আর কি। অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। না, তার দরকার নেই। ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল, অভিযোগগুলি সত্য। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কেউ মাথা নাড়ল, কেউ নড়ে চড়ে বসলো। ওদের ভাবভঙ্গিতে এই কথাটাই ফুটে উঠল। এইবার তাহলে বাছাধন এইবার কি বলবে? আমি জানি ওরা কি বলবে। আমি জলে নামি না, খাটতে বলি, না খাটালে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখাতে পারিনি 3-4 বছর, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে, এমনকি মারবেও বলেছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন এবং হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে, কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না, বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বললেন, সেটা আপনার ইচ্ছে, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনব। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছে। চশমাটা আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। এই ক্লাবে আর আমি প্রথম আসি 35 বছর আগে। ধীরেনও তখন আসে। বছর 5 পর হরিচরণ, ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ডাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই। এজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি এবং কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। সাঁতারে অবিশ্বাস্য রকমের পৃথিবী এগিয়ে গেছে, আর আমরা আমাদের একটা রেকর্ডের বয়স 10-15 বছর। 25 বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবেই এগোতে হবে। এইসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে, শুনতে ভালোই লাগে। হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো। আসল যে জিনিস ফুড, সেটা কই? খাটবে যে খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুড কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল।
বধূ কৌটো থেকে বড় একটা টিপ নস্যি বার করলো। বাজে কথা। ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল। পৃষ্ঠা 15। আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে? এমন কথা শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্যই চাকরি পেয়েছে। কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করে, ডিসিপ্লিন লাইফ লিড করে, নিয়মিত কঠিন ট্রেনিং করে, তাহলে 2 বছরেই এরা 1 মিটারে 100 মিটার ফ্রি স্টাইল কাটবে। 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটবে। 1 ম্যাচ 5-এ ব্যাক স্ট্রোক কাটবে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ধীরেন বলল। ছেলে ফেল করলে দোষটা মাস্টারমশায়েরও। কার্তিক কোনোই দিয়ে বধূকে খোঁচা দিল। নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ স্খালন করলে কি চলে? না, আমি দোষ স্খালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পচ ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই। আমি বিশ্বাস করি না। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতীশকে বিস্মিত হলো। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতীশও বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের দিয়ে এখনো টাইম কমানো যায়? আমি করাতে পারি। আমি পারি এদের খাটাতে। পচ টচ ধরেছে, এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে। আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম। রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো। আমি কাল থেকে আর আসবো না। না, আসবে না, এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে উঠল। এতদিনকার মেম্বার। ক্ষিতীশ হাসল ম্লানভাবে। তারপর চোখ দুটো পিটপিট করে উঠল। প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলল, ট্রেনার হতে গেলে নামকরা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীর নামকরা কোচেরা ট্যাবলট, কার্লাইল, গ্যালাঘার, হেইন্স, কাউন্সিলম্যান, এরা কেউ অলিম্পিক চ্যাম্পিয়ন নয়। জলে নেমে এদের কোচ করতে হয় না। এরা সুইমারদের কোচ, নোভিসদের নয়। জলের ওপর থেকেই অনেক ভালো লক্ষ্য করা যায়, তাই ডাঙাতেই আমি থাকি। খিদ্দা, তুমি দেখছি ওইসব কোচেদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে ফেললে। যজ্ঞেশ্বর কৃত্রিম বিস্ময় চোখে ফোটালো। ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন তৈরি করেছে। তুমি তো একটা বেঙ্গল চ্যাম্পিয়নও তৈরি করতে পারোনি। কার্তিক সাহার গলায় বিদ্রুপ মোচড় দিল। পারবে, নিশ্চয়ই পারবে। ওয়ার্ল্ড রেকর্ড আমরা শিগগিরই পাবো, তাই না ক্ষিতীশ? ধীরেন ঘোষ মুচকি হাসতে লাগলো। চ্যাম্পিয়ন সুইমার তৈরি করা এদেশে সম্ভব নয়। প্রেসিডেন্ট বিনোদ ভর এতক্ষণে কথা বলল। ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনো দেশেই সম্ভব নয়। চ্যাম্পিয়নরা জন্মায়, ওদের তৈরি করা যায় না। ওদের খুঁজে থাকতে হয়, লক্ষণ মিলিয়ে চিনে নিতে হয়। ক্লান্ত স্বরে কথাগুলো বলে ক্ষিতীশ দরজার দিকে এগোলো। সেই ভালো, এবার থেকে তপস্যা শুরু করো খিদ্দা। ক্ষিতীশ, চাটা খেয়ে যাও। ক্ষিতীশবাবু, ক্লাবে আপনার কিন্তু রেগুলার আসা চাই। পৃষ্ঠা 16। ঘর থেকে বেরিয়ে ক্ষিতীশ দেখলো শ্যামল, গোবিন্দ এবং আরো 4-5টি ছেলে দাঁড়িয়ে। প্রত্যেকের মুখের দিকে তাকালো সে। ওরা হঠাৎ কাকের মতো হয়ে গেল। তোদের অনেক বকেছি, ঝোঁকেছি, একটু কথাও বলেছি। আর এসব শুনতে হবে না। আজ থেকে আমি আর এই ক্লাবের ট্রেনার নয়। সাঁতারটা মন দিয়ে করিস। ক্ষিতীশ মাথা নামিয়ে ধীর পায়ে ক্লাবের বাইরে এসে দাঁড়ালো। কমল দিঘি কালো জলের ওপর পার্কের আলোগুলো খড়ির মতো দাগ টেনেছে। জুপিটার ক্লাব বাড়ি চুরোর ঘড়িতে 8:05। দিঘিটা আকারে গোল, তাকে ঘিরে ইট বাঁধানো রাস্তা। নারী পুরুষ শিশুর ভিড়ে রাস্তাটা গিজগিজ করছে। আলোগুলো নিচে তাস খেলা চলছে, অকশন ব্রিজ বা 29। মাঝে মাঝে দমকা চিৎকার উঠছে তাসের আড্ডা থেকে। বেঞ্চগুলোয় বসার স্থান নেই। ফুল গাছের ঝোপগুলো লোহার বেড়ায় ঘেরা। বেড়ায় ঠেস দিয়ে যুবকেরা গল্প করছে। ঘুগনি, আলু কাবলি, বাদাম, ঝালমুড়ি বা কুলফি মালাইওয়ালারা ব্যবসায় ব্যস্ত। দুটি হাত রেলিং এ রেখে ক্ষিতীশ দিঘির অন্ধকার জলের দিকে তাকিয়ে জুপিটারের ঠিক উল্টো দিকেই অ্যাপোলোর ক্লাব বাড়ি। ড্রাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ব্রহ্মদত্তের পায়ের মতো জল থেকে উঠেছে। খিদ্দা, চমকে পেছনে তাকালো ক্ষিতীশ। ভেলো, কি হলো খিদ্দা?
কি আবার হবে, ছেড়ে দিলুম। ভালোই করেছো, ঝগড়াঝাটি গোলমাল হয়নি তো? না। ক্ষিতীশ মুখটা আবার জলের দিকে ঘোরালো। হাওয়া বয়ে আসছে জলের ওপর দিয়ে, বাতাসে জলের কণা আর শ্যাওলা আর ঝাঁঝির আঁশটে গন্ধ। 35 বছর এই শুঁকে আসছে ক্ষিতীশ। তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই। ভেলো পাশে এসে দাঁড়ালো। ভেলো, কি করি এখন বলতো রে? একেবারেই বেকার হয়ে গেলুম। এবার প্রজাপতিকে বরং দেখাশুনো করো। বৌদি একা মেয়ে মানুষ, অন্যরাও মেয়ে, পুরুষ মানুষ একজন থাকা দরকার। কখন কি মুশকিলে ওরা পড়ে যাবে তার ঠিক কি? তোর বৌদির মানুষটি ছোট্টখাট্ট, কিন্তু আমার থেকে 10 গুণ লম্বা কাজের বেলায়। প্রজাপতিতে দারওয়ানি ছাড়া আমায় দিয়ে আর কোনো কাজ হবে না। তাহলে? ক্ষিতীশ আবার জলের দিকে তাকিয়ে রইল। খিদ্দা, যদি রাগ না করো তো একটা কথা বলি। ক্ষিতীশ মুখ ফেরালো। তুমি অ্যাপোলোয় চলো। না, ওরা জুপিটারের শত্রু। কতকগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো? কিন্তু ওখানে তুমি জল পাবে, শেখাবার ছেলে মেয়ে পাবে, কাজ চাইছো কাজ পাবে, অপমানের শোধ তোমায় নিতে হবে। শত্রু মিত্র বাজ বিচার করে কি লাভ? ক্ষিতীশ বিব্রত মুখে চুপ করে রইল। তার মনের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা তাকে এই মুহূর্তে নিশ্চিত সিদ্ধান্তে আসতে দিচ্ছে না। জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক, কিন্তু সাঁতারু তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য, ব্রত। লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছেড়ে বেরোতেই হবে। কিন্তু তা কি সে পারবে? ক্ষিতীশ মাথাটা ঝাঁকালো। তাহলে হেদো কিংবা গোলদিঘির কোনো ক্লাবে চলো। কোথাও গিয়ে আমি টিকতে পারবো না রে। ক্ষিতীশ হাঁটতে শুরু করলো একটু জোরেই। চুপচাপ বসে থাকবে? ভেলো হ্যাঁচকা দিয়ে প্যান্ট টেনে তুলে ক্ষিতীশের পাশাপাশি থাকার জন্য প্রায় ছুটতে শুরু করলো। আমি এবার সত্যিকারের কাজ করতে চাই। সবাইকে দেখিয়ে দেবো একবার। চ্যাম্পিয়ন তৈরি করব আমি, গড়বো আমি মনের মতো করে। একবার, শুধু একবার যদি তেমন কারুর দেখা পাই। মাথা নিচু করে ক্ষিতীশ সহানো নিয়ে কমল দিঘির গেট দিয়ে পেরিয়ে রাস্তার ভিড়ে মিশে গেল। ভেলো কিছুক্ষণ তাকিয়ে থেকে গেটের পাশে দাঁড়ানো আলু কাবলিওয়ালাকে বলল, জাস্তি ঝাল দিয়ে চারানার বানাও। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে। পৃষ্ঠা 17। 4 সকাল 8টা প্রায়। ক্ষিতীশ বাজার করে ফিরছে। জুপিটারে আর সে যায় না। সকাল বিকেল এখন তার কোনো কাজ নেই। অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলোর মধ্যে অন্যতম। সে বাজারে যায় বাড়ির কাছে বস্তির সরু গলি দিয়ে। ফেরে সেন্ট্রাল এভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে। আজ ফেরার পথে দেখলো পার্কে খুব ভিড়। বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা। লাউডস্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে। হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সংঘের উদ্যোগে 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত 8টায়, শেষ হবে আজ বিকেল 4টে। লাউডস্পিকারের অন্য একটা চাপা গলা শোনা গেল, এই শালা 4টায় কিরে, বল 4 ঘটিকায়। অ্যানাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয়। যা লেখা আছে তাই তো পড়ছি, দে আমাকে মাইক দে। এরপর অন্য এক কণ্ঠ শোনা গেল, প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্ল রাত্রি 8 ঘটিকায়। উদ্বোধন করেন অতীত দিনের খ্যাত কীর্তি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। প্রতিযোগিতা সমাপ্ত হইবে অদ্য বৈকাল 4 ঘটিকায়। পুরস্কার বিতরণ করিবেন শ্রদ্ধেয় জননেতা এবং আমাদের সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্ণুচরণ ধর মহাশয়। প্রতিযোগিতায় নেমেছিল 22 জন প্রতিযোগী, 8 জন অবসর নিয়েছে ইতিমধ্যে। পৃষ্ঠা 18। ক্ষিতীশের চোখ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকষ কালো এই একটি চেহারাতে। গোলাকৃতি পার্কটিতে ঘিরে রেলিং, তার থেকে 6 হাত ভেতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে। প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে। অধিকাংশেরই বয়স 16-17। বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে। পরনে ঢিলে ফুল প্যান্ট, ঢলঢলে বুশশার্ট, পায়ে হাওয়াই চটি। চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে। রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিং এর ধারে সরে এলো। ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই। পার্কের মধ্যে শিশু আর বালকদেরই ভিড়।
বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ, ক্লান্তি আর ক্ষুধার ছাপ। পার্কের চক্কর প্রায় 75 মিটারের। ওদের কেউ কেউ চেনা লোকেদের দেখে শুকনো হাসছে, দু চারটে কথা বলছে। গঙ্গায় সাঁতরের সঙ্গী সেই 3টে ছেলে পার্কের মধ্যে ঘাসের ওপর দিয়ে কনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল। কনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে। চটি জোড়া খুলে পথের পাশে রাখলো। উদ্যোক্তাদের দেওয়া লজেন্সের প্যাকেট থেকে বার করে ওদের 3জনকে দিয়ে একটা মুখে পড়লো। হাঁটতে হাঁটতে সে মুখের কাছে হাত তুলে জলপানের ইশারা করতেই নেতাজি বালক সংঘের একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে এলো। 3-4 চক্করের পর আবার সে চটি পড়লো। ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্য বাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল, কি দেখছেন ক্ষিতীশ বাবু, বাঙালিদের ক্রীড়া চর্চা? লোকটিকে ক্ষিতীশ একদমই পছন্দ করেন না। শুধু নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে। কি করে করবে বলুন? আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি। ওরা ওদের মতোই যা হোক ব্যবস্থা করে নিয়েছে। কথায় কথা বাড়ে, তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়িমুখও হলো। সদর দরজা তালাবন্ধ। লীলাবতী বেরিয়েছে। অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে। ঘড়ি দেখে সে জিভ কাটলো। প্রায় 50 মিনিট দেরি হয়েছে। অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়েই বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো। আনাজ করতে বসে বারবার তার ইচ্ছে করলো পার্কে গিয়ে কনিকে দেখতে। এই দ্বিতীয়বার সে ওকে দেখলে। অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না। এতে বুদ্ধির দরকার হয় না, আর বলদের মতো শুধু পাক খাওয়া। স্পিড দরকার হয় না, পেশির জোর লাগে না, পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে। একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি। একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল 90 ঘন্টা সাঁতার কেটে বিশ্ব রেকর্ড লাভে প্রয়াসী এক সাঁতারুকে। ওরে বুদ্ধু, এখনো যে এটা একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি, আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি? ক্ষিতীশকে জনাচারেক চেনা লোক টেনে সরিয়ে না দিলে হয়তো সেই তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছনছ করে দিত। তবে সে এইটুকু মাত্র মানে, এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহ্যশীলতা, কেমন একগুঁয়েমি সেটা বোঝা যায়। কিন্তু কি লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলোর বড় কাজে লাগানো হয়? অপচয়। ক্ষিতীশ এইসব অপচয় দেখে খুব বিরক্ত বোধ করে। কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাবার জন্য। উঠে গিয়ে ঘড়ি দেখলো। হিসেব কষে বার করলো কনি প্রায় 14 ঘন্টা হাঁটছে। এখনো 6 ঘন্টা বাকি। ভয়ঙ্কর এই শেষের 6 ঘন্টা টিকতে পারবে কি? পৃষ্ঠা 19। কুকারে রান্না চাপিয়ে ক্ষিতীশ দরজায় তালা এঁটে আবার বেরিয়ে পড়ল। পার্কে দর্শকদের সংখ্যা ক্ষীণ। গাছের ছায়ায় কিছু আর বিশ্রাম চলায় উদ্যোক্তারা। কনি হাঁটছে, মাথায় ছেঁড়া বেতের টুপি। ক্ষিতীশ গুনে দেখলো ওরা 13 জন। একজন বসে গেছে। পার্কে ঢুকে সে একটা গাছের ছায়ায় দাঁড়ালো। কনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। কনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে, চোখ দুটি বসে গেছে। গালের উঁচু হাড় দুটো আরো উঁচু, ঠোঁটের চামড়া শুকনো, কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাইতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কনির চলা থামবে না। কেন মনে হলো? ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না। শুধু ওইটুকুই সে বলবে, একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমন ভাবে রাখে তাই দেখে। ক্ষিতীশ বাড়ি ফিরল 12টায়। লীলাবতী কথা বলছিল দোকানে 2টি মেয়ের সঙ্গে। ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল, হাতিবাগানের ঘর কি হলো? অনেক টাকা সেলামি চায়, সম্ভব নয়। সে ঘরে ঢুকে গেল। অন্য মনস্কদের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। 3টে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল। 13 থেকে 8 বসে গেছেন 5 জন। পার্কে এখন বেশ ভিড়। লাউডস্পিকারে রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণার মতো তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হলো আর মাত্র 50 মিনিট বাকি। কনি হাঁটছে। ক্ষিতীশ জানতো ও হাঁটবে এবং শেষ করবে। ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে। সকালের সেই 3টি ছেলে ওর পাশাপাশি ঘাসের ওপর দিয়ে চলছে। কনি 2-1 বার
ওদের কথা শুনে হাসলো ক্ষিতীশ। লক্ষ্য করলো ডান পাটা টেনে টেনে হাঁটছে। অন্য প্রতিযোগীদের মধ্যে 2 বছর 10-এর ছেলে বেশ তাজাই দেখাচ্ছে। আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা এবং এই সংঘের হিতৈষী শ্রীযুত বিষ্ণুচরণ ধর মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা গর্বিত। ক্ষিতীশ লাউড স্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠালো চালার নিচে। সেখানে টেবিলের উপর ইতিমধ্যে একটি সাদা চাদরে এবং তোড়া ভরা 2টি ফুলদানির আবির্ভাব ঘটেছে। তার পেছনে বসে আজকের সভাপতি। আরে, এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা। ক্ষিতীশ অবাক হয়ে গেল। আর 20 মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে, তারপরই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। লাউড স্পিকারের ফিসফাস আলোচনা শোনা গেল। বলতে ভুল হয়ে গেছে, পুরস্কার বিতরণের আগে সভাপতি মশাই তার ভাষণ দেবেন। 8 জনেই শেষ করলো প্রতিযোগিতা। পার্কে হাজির প্রায় 100 শিশু, বালক এবং বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে। ক্ষিতীশও এগিয়ে গেল। তার চোখ খুঁজতে খুঁজতে কণিকে পেল সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে 2 হাতে টিপছে ডান উড়ো। ওরে বাবা, আর আমি হাঁটার রেসে নামছি না। দূর দূর ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। তোকে তো পই পই বলেছিল নাম দিস না। আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিলাম। বোগাস ব্যাপার। কান্তি যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায়। কই দিলে না তো। এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না। পৃষ্ঠা 20। তোকে বলেছে উনি যদি ফ্রক পরে নামতো দেখতিস, অন্তত 20-25 পেয়ে যেত। প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায়, ঘোড়ার ডিম দিত। এখানকার লোকেরাই কঞ্জুস। না রে, ঠিকই বলেছে ভাদুটা। আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই তো দেখায়। এই দেখ তো চুন্ডু, প্রাইজ টাইজ কি দেবে? পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি কিছু হাতে করে না নিয়ে যাই। লাউড স্পিকারে আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে। সভাপতি বিষ্ণুধর বক্তৃতা দিতে শুরু করেছে। ক্ষিতীশ 5 দূরে দাঁড়িয়ে কনিদের কথাবার্তা শুনছিল। এবার সে এগিয়ে এসে বলল, তুমি সাঁতার শিখবে? মুখটা তুলল সে। কাঁচা পাকা কদম ছাট চুলে ভরা মাথা আর পুরু লেন্সের পেছনে জলজলে 2টি চোখের দিকে একটু বিরক্তভাবেই তাকালো। তারপর আবার সে নিজের পা টিপতে লাগলো। শিখবে সাঁতার? সাঁতার আমি জানি। না, জানো না। ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে কোনি আবার মুখ তুলল। আপনি জানেন? হ্যাঁ জানি, আমি দেখেছি তোমায় গঙ্গায়। ও সাঁতার চলবে না, সাঁতার শেখার জিনিস। পৃষ্ঠা 21। যা জানি তাতেই গঙ্গা এপার ওপার করতে পারি, শেখার আবার আছে কি? অনেক কিছু শেখার আছে, আমার দরকার নেই শিখে। যা জানি তাই যথেষ্ট। ক্ষিতীশের উপস্থিতিকে অগ্রাহ্য করে কোনি দাঁড়ালো। চেঁচিয়ে ডাকলো, এই গোপলা, শুনে যা। টেবিল স্তূপীকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা, ছেঁড়া গেঞ্জি, গায়ে বছর 12-র একটি ছেলে এগিয়ে এলো। হ্যাঁ রে, মা কিছু বলেছে? যাও না বাড়িতে, পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে। দাদা আজ কাজে যায়নি, জ্বর হয়েছে। মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। দাদা বলেছে বেশ করেছে কোনি। ক্ষিতীশ ভাবলো আর একবার কোনির সঙ্গে কথা বলবে, কিন্তু ততক্ষণে কোনিকে ডেকে নিয়ে গেছে নেতাজি বালক সংঘের কর্মকর্তারা। প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে। এই যে শরীর, একে চাকর বানাতে হবে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারের দিকে। মাইক্রোফোনের পেছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্টস করতে, পিক হতে? যদি কেউ আপনাকে চাঁটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না। আমি জানি আপনি পারবেন না। সভাপতির পেছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখব নাকি? বিষ্ণুধর পেছন ফিরে তাকালো। ক্ষিতীশকে দেখে ভ্রু কোচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় ইয়ার্কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না? জানেন কি কারণটা? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। বিষ্ণুধর পিছন ফিরে তাকালো। ক্ষিতীশ মাথা হেলিয়ে তারিফ জানালো। ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার। হাঁটাও একটা ব্যায়াম।
তাই নেতাজি বালক সংঘের তরুণ কর্মীদের যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম, তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়। বিষ্ণুধর পেছনে তাকিয়ে ভ্রু কোচকালো, তারপর মাথা হেলালো, পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। সমাজের কল্যাণের জন্য মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকে ছুটে আসতেই হবে। ছোটার কথা চেপে যান, পেছন থেকে ফিসফাস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখান। বিষ্ণুধর ঢোক গিরে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশেহারা হব কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের এবং দশের সেবা করে যেতে পারবো। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব, শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, পৃষ্ঠা 22। বিষ্ণুধর পকেটে হাত ঝুঁকেই হাতটাতে লাগলো। এই যে হাঁটা, এই হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পেছনে তাকালো। ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিল, পাচ্ছি না। বলুন, এই যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে। ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের প্রম্পট শুনে। শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ হলো ইনকিলাব জিন্দাবাদ। পুরস্কার দেওয়া হলো প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টা পরে যারা তাদের শুধুই তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো, সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না। খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল, বাড়ি যাই, এটা মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে, মাথাটা উঁচু, কঞ্চির মতো শরীরটা দুলছে। সঙ্গে ওর বন্ধু ভাদু আর চন্ডু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো। আপনাকে বেষ্টাদা ডাকছে। কে বেষ্টাদা? অন্যমনস্ক ক্ষিতীশ বলল। আজ যিনি সভাপতি। ক্ষিতীশকে দেখেই বিষ্ণুধর একগাল হেসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। তারপরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলুন, তার কারণ আছে। আমার প্রগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি। আমার বাড়ি চলুন। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করেছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে, আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন। বক্তৃতা লিখে দেবেন অবশ্য, এজন্য টাকা দেব। রাজি? আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছুই জানি না। ক্ষিতীশ বিস্ময়ে ধাক্কা সামলাতে সামলাতে বলল, সেই জন্যই তো আপনাকে চাই। খেলা নিয়ে বক্তৃতা দিতে চাই, আর কিছু নিয়ে নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদ ভর মিনিস্টার হতে চায়। সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতীশ বলল, ভেবে দেখি। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।